আমি প্রথমেই জানতে চাই, আপনারা গিয়েছিলেন, আপনার অনুরোধেই মূলত এই টিএফআই সেল দেখতে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা প্রতিটা মিডিয়াতে দেখলাম আপনারা গিয়েছিলেন কথিত আয়না ঘর দেখতে। কি দেখলেন সেখানে? ফার্স্ট অফ অল আমিও আপনাকে ধন্যবাদ। এই প্রথম আপনি আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সাথে দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আশা করি আপনার প্ল্যাটফর্মে আমি স্বচ্ছ এবং নিরপেক্ষ কথাই বলতে পারবো। প্রথম কথা হলো যে এবার যে পরিদর্শনটা হয়েছে মাননীয় ট্রাইব্যুনালের সদস্য এবং চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন টিম, আমরা সেখানে ডিফেন্স লয়াররাও আমন্ত্রিত ছিলাম। আমি অ্যাকচুয়ালি কোনো আবেদন এবার করিনি, এর আগে আমি আবেদন করেছিলাম, এর আগে আমি এই জায়গাটা ভিজিট করেছি। তবে এটা হলো কথিত টিএফআই সেল, আমি আগেও বলেছি আপনাকেও বলছি, এটা আয়নাঘর কিভাবে আসলো সেটা আমার জানা নেই, এটা কথিত টিএফআই সেল, সেখানে আমরা গিয়েছিলাম। আর টিএফআই সেল বলতে যদি আপনি জানতে চান, আমি আগেও বলেছি, আই রিপিট, সেটা হলো, আপনি এখানেও রিপিট করছি, সেটা হলো যে টিএফআই সেল ইজ এ কনসেপ্ট, এটা কোনো পার্টিকুলার প্লেস না। সেটা সম্ভবত 2005 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পত্র প্রেরণ করা হয়, সেখানে একটা টিএফআই মানে টাস্ক ফোর্স ইন্টারোগেশন টিম, যেটা ক্রিমিনালদেরকে ইন্টারোগেশন করার জন্য, তথ্য বের করার জন্য গঠন করা হয়েছিল। সেখানে কয়েকটা এজেন্সির মেম্বাররা থাকবে, চিঠিতে ওইরকমই লেখা ছিল। পরবর্তীতে আরেকটা চিঠি সম্ভবত 2008 সালে দেওয়া হয়, সেখানে সিআইডি ছিল না, সিআইডি কে যুক্ত করা হয়। সেখানে বলা ছিল এই টিমে যখন কাজ করবে তখন যে সিনিয়র মোস্ট মেম্বার থাকবে তিনি এটার টিম লিডার হবে, বাকিরা কাজ করবে। আর র্যাব ছিল শুধু সাচিবিক দায়িত্ব পালন করবে, দ্যাট মিন্স সেক্রেটারিয়াল টাস্ক, লজিস্টিক সাপোর্ট। তার মানে এটা বাংলাদেশের সম্মিলিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গঠিত একটি সেল, তাই তো বলছেন আপনি? এরকমই ছিল একটা সেল। ইট ইজ এ কনসেপ্ট, ইট কুড বি এনিহোয়ার, এটা নট নেসেসারি র্যাব 1 এ হইতে হবে, এটা রাজশাহীতে হইতে পারে, এটা ঢাকায় হইতে পারে, এটা মালিটোলায় হইতে পারে, পুরনো ঢাকায় হইতে পারে। সো র্যাব 1 was not a particular place that আমরা যাকে বলবো টিএফআই সেল, এবং আমি সেই কথাটাই বারবার বলে আসছি। তো এখন আপনারা সেখানে গেলেন, আপনারা সেখানে যাওয়ার পর আপনি বাস্তবে কি দেখলেন সেটা বলবেন আমাকে। আর অভিযোগ পত্রে যেভাবে নির্যাতন কেন্দ্রের বর্ণনা দেওয়া হয়েছে, ঘটনাস্থলের যে বর্তমান কাঠামো, আয়তন, অবস্থার সঙ্গে তার কতটা মিল আছে বলে আপনার মনে হয়? দেখেন, এই প্রশ্নের উত্তরটা আমি এক কথায় দিতে পারবো না, এই জন্য যে আমি তো ফর্মাল চার্জটা পড়েছি, অনেকগুলা চার্জ, এবং মেমোরি থেকে বলা ঠিক হবে না। তবে আমার যতটুকু মনে আছে, সোফার আই ক্যান রিকল, ফর্মাল চার্জে এবং দৈর্ঘ্য প্রস্থ ইঞ্চি, কত ইঞ্চি বাই কত ইঞ্চি ফুট, এইভাবে লেখা আছে। আমার প্রশ্ন, শুধু চোখের আন্দাজে এত নিখুঁত ভাবে লেখাটা ইট জাস্ট ইম্পসিবল এখানে। আর একটা হলো যে কৌশলগত কারণে আমার প্রফেশনাল দায়িত্ব পালনের স্বার্থে অনেক কিছু আমি এখানে বলবো না, যেটা আমি উপযুক্ত সময়ে মহামান্য ট্রাইব্যুনালকে বলবো। তবে একটি কথা বলি, যে যেই বর্ণনাই হোক, সেই বর্ণনা মিল অমিলের কথায় আমি যাব না, কিন্তু প্রশ্ন হলো এখানে একটা গুম কমিশন হয়েছিল, আমাকে দেখতে হবে সেই গুম কমিশনের পরে গুম কমিশনের সাথে ভিকটিমরা কেউ গিয়েছিল কিনা, এবং এর পরে অভিযোগপত্রটা গঠন করা হয়েছিল কিনা। যদি এরকম হয় তাহলে একরকম হবে, যদি এরকম না হয় তাহলে অন্যরকম হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই ডক্টর ভূঁইয়া, সেটা হচ্ছে সিরিয়াতে যখন আমরা দেখলাম যে সিরিয়াতে নতুন মানে সরকার গঠিত হলো এবং আসাদের কথিত গুম মানে থেকে বা গুমগুলো মানে ঘরগুলো থেকে বেরিয়ে আসছে অসংখ্য মানুষ এবং তাদের ভিডিও আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটি ইনসিডেন্টও পাওয়া গেল না যেখানে গুম ঘর থেকে, এসব কথিত আয়না ঘর থেকে কেউ বেরিয়ে আসছে, ভিডিও দেওয়া হচ্ছে, এরকম কাউকে দেখানো হয়নি। শুধুমাত্র আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের পুত্র, তিনি বেরিয়ে আসছেন একটি নতুন গামছা নিয়ে, এবং অনেক কান্নাকাটি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবং আমরা আরো কয়েকজনকে দেখেছি, তারা ভিডিও দিয়েছেন, খুব ফ্রেশ ভিডিও, এবং যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাকে আমি সেই বিতর্কে টানবো না, আপনি আমাকে বলুন যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোন প্রমাণাদি প্রসিকিউশন আপনাদেরকে দিতে পেরেছে কিনা? কিসের প্রমাণ? গুম কোন? হ্যাঁ, এরকম প্রমাণাদি, একদম ধরুন এই যে ভিডিও বেরোচ্ছে, যে যেটা আমরা দেখেছি সিরিয়াতে,
আসলে আমি যদি বুঝে থাকি, আপনি যেটা ইন্ডিকেট করছেন যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির বিষয়গুলা, তো সেটা যদি আপনি একাডেমিক থিওরিটিক্যাল ডিসকাশনে বলেন, সেটা আমি প্রথম থেকে বলে আসছি যে এখনো তো বিচার প্রক্রিয়া চলছে, এখনো তো কনক্লুসিভ কিছু হয়নি। আমার মতে, আমি যতটুকু পড়াশোনা করেছি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেটা ডিফাইন করা হয়েছে, ওয়াইড স্প্রেড হইতে হবে, তারপর আপনার সিস্টেমেটিক হইতে হবে যেটা, এবং টার্গেটেড, এবং কোন সুনির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে হতে হবে। রাইট। তো যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সেই ডেফিনেশন অনুযায়ী হোয়াট ইজ ওয়াইড স্প্রেড ইজ নট ডিফাইন্ড, এটা আমি আইনে কোথাও ডিফাইন করতে পারিনি, দেখি নাই। তারপরে সিস্টেমেটিক, হোয়াট ইজ সিস্টেমেটিক, লাইক রুয়ান্ডাতে কিছু ঘটনা ঘটেছে, রুয়ান্ডাতে সম্ভবত রুয়ান্ডাতেই যে মেয়েদেরকে ফোর্স ম্যারেজের মাধ্যমে মিলিটেন্টদের সাথে আন্ডার কম্পালশন তাদেরকে কনসিভ করানো হতো, এবং উইথ এন ইমপ্রেশন দ্যাট এই যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলো পরে যায় মিলিটেন্টদের সাথে যোগ দিবে। এই যে একটা কনসেপ্ট তৈরি করেছে যে ফ্রম দি বিগিনিং টু দি এন্ড একটা সিস্টেম, এটা একটা সিস্টেমেটিক। এবং দ্বিতীয় মহাযুদ্ধে যেটি হয়েছিল, যে একটি জার্মান নীল চোখের বা আর্য জাতি তৈরি করার জন্য যেভাবে হিটলার কাজগুলো করেছিলেন, সেটাও এটার সাথে যুক্ত। নুরেমবার্গ ইট ক্যান বি সিস্টেমেটিক। ওয়াইড স্প্রেড হইতে পারে যে ধরেন মিলিয়ন অফ পিপল আর থাউজেন্ডস অফ পিপল আর কিল্ড টুগেদার, এই বিষয়গুলো আসবে, আমি আদালতেও বলেছি, আরো বলার সুযোগ আছে। তো এই জিনিসগুলো তো আছে। তো আমার মতে যদি আপনি বলেন যে তাহলে যে এই যে ডেফিনেশনটা দেওয়া আছে সেকশন 3-তে, সেই ডেফিনেশন অনুযায়ী আমার মতে, তাছাড়া কিন্তু আমাদের দেশীয় আইনে যথেষ্ট স্কোপ ছিল। আমাদের যে পেনাল কোড আছে, সেই পেনাল কোডে আপনি দেখবেন যে অ্যাবডাকশনের কথা বলা আছে, অ্যাবডাকশনের প্রভিশন আমাদের পেনাল কোডে আছে, এবং রংফুল রেস্টেন্টের বিষয় বলা আছে, এবং রংফুল কনফাইনমেন্টের কথা বলা আছে। স্পেশালি সেকশন 346 পেনাল কোডে এখানে বলা আছে রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট। আপনি দেখেন এটা কিন্তু যথেষ্ট এক্সস্টিভ, আমাদের এই প্রভিশন গুলো রয়েছে। লাইক ইফ আই মেনশন যে 339 রংফুল রেস্টেন্ট, 340 রংফুল কনফাইনমেন্ট, সেকশন 346 রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট, এন্ড দেন সেকশন 348 wrongful confinement to extort confession, এবং সেকশন 363 অ্যাবডাকশন, সবই তো আছে এখানে। তো আমার মতে যে নর্মাল ক্রিমিনাল কোর্টে সেই এই বিচারটা হওয়া সম্ভব ছিল। এখন বিচার চলমান আছে এবং সুযোগও আছে। আপনি সেকশন 11 আলফা, ইফ আই এম নট রং, ওই আইসিটি অ্যাক্টের 73-তে বলা আছে ট্রান্সফার অফ কেস at any stage of the proceeding if the evidence suggests that this case is not triable by the ICT, তখন মাননীয় বিচারক মণ্ডলী সেটা ট্রান্সফার করে দিতে সুযোগ আছে, ট্রান্সফার করে অ্যাপ্রোপ্রিয়েট করতে দিতে। ডক্টর ভুইয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, এটা তো একটা বিশেষ প্রক্রিয়া ছিল, এবং তা নিয়ে যথেষ্ট রকমের সন্দেহ প্রকাশ করা হয়েছে, তা নিয়ে যথেষ্ট রকমের মানে বিতর্ক আছে, সেই বিতর্কে আমি এখন যাব না। কিন্তু উনি যখন এই কি বলে বিশেষ মানে রাষ্ট্রপতির আদেশ বলে, অধ্যাদেশ বলে, এই এই আইসিটি অ্যাক্টের ভেতরে পরিবর্তন আনলেন, সেটা নিয়েও তো চ্যালেঞ্জ হয়েছে আদালতে, এবং সেই আদালত বারবার সেই মানে চ্যালেঞ্জকে খারিজ করে দিচ্ছে। এখন আপনারা আসলে কোন অবস্থায় আছেন? আমি আপনার কাছে আপনার আর্গুমেন্ট জানতে চাই না, কারণ আর্গুমেন্ট একজন আইনজীবীর একটা মানে খুবই সিক্রেট ব্যাপার, এবং আদালতের সামনে আপনি পেশ করবেন। কিন্তু আপনি কি সাধারণ মানুষকে একটা প্রশ্ন উত্তর দিতে পারেন যে ধরুন কেন এই অপরাধগুলোকে তারা নিয়ে গেল? এটা কি খুবই রাজনৈতিক মানে রাজনৈতিক অসুয়া বা রাজনৈতিক হিংসার বশীভূত হয়ে যে কিছু মানুষকে শাস্তি দিতেই হবে? তার মধ্যে শেখ হাসিনা আছেন, তার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, এবং যারা হচ্ছে মানে সেই সময়ে শেখ হাসিনার সঙ্গে বা শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই নেওয়া হয়েছে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আচ্ছা, এটা একটা assumption এবং political assumption. Let me clear my position. I am not a political man. I do not belong to any school of political thought. But I am a well-intentioned lawyer. তো পলিটিক্যাল ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে যে কোনো আইন যদি অপ্রেসিভ হয়, কোনো আইন অপ্রেসিভ হয়, এর ইতিহাস বিরল না, অনেক দেশে আছে। আইনটাকে এইটাকে বলে আমরা অ্যাবিউজ অফ দি প্রসেস। যদি কোনো আইনকে অ্যাবিউজ করা হয় এবং অ্যাবিউজ করার প্রচন্ড সুযোগ থাকে, তাহলে ডেফিনেটলি দ্যাট ক্যান বি ইউজড এজ এ টুল অফ অপারেশন। এখন এই আইনটা কি হয়েছে না হয়েছে আমরা আগেও দেখেছি, এআইসিটি একটা বিচার হয়েছে, এখনো দেখছি। তো সেটা বিচারের ভার থাকবে
আগে যে কারণে আইসিটি অ্যাক্টের সমালোচনা করেছি, আন্তর্জাতিকভাবে সমালোচনা হয়েছে, এবারও তো সেই একই কারণে মানে বলা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এটার বিরুদ্ধে একটি স্টেটমেন্ট দিয়েছে, আপনি দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন। আমি দেখেছি, আপনি দেখেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এবং এই যে হঠাৎ করে সাংবাদিকদের জড়িত করা হলো এই আইসিটি অ্যাক্টেও, এটা তো আসলে ধরুন একই কারণে আবার যদি কখনো সরকার পরিবর্তন হয়, তখন তো আবার এদেরকেও, এখন যারা আইসিটির সাথে যুক্ত আছেন তাদেরকেও তো কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটা কি চলতেই থাকবে? সেটা তো সময়ের ব্যাপার। তবে এখন যেটা হচ্ছে, আমি আশা করব উইথ দ্য অ্যাডভেন্ট অফ দি পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার, আমি আশা করি যে বিষয়টা স্বচ্ছতার দিকে এগোবে। 2 নম্বর হলো, এখন কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়নি, চলমান। তো আমরা আশা করতে দোষের কিছু না, এবং আমি মনে করি সিচুয়েশন উইল গ্রাজুয়ালি বিকাম অলরাইট, যেখানে আমরা উই শুড বি এবল টু সিক জাস্টিস। আচ্ছা, আপনি যে আইসিটি অ্যাক্টের আগের কথা এখনকার কথা বলছেন, সেইটা আমি অ্যাবাউট দি স্কোপ অফ ট্রায়াল বাই দিস আইসিটি, যে কেসটার কথা যদি বলেন, তাহলে আমি আবারও বলবো যে এই কেসটি নর্মাল ফৌজদারি আদালতে হইলেই ভালো হইতো। সেটা তো একটা কোর্ট। এখন প্রশ্ন, আমরা যদি সব কেসই আইসিটিতে দেই, নাও ইভেন নাও দি নাম্বার অফ কেসেস কামিং আপ, মানে যেটা আমি অ্যাপ্রিহেন্ড করতেছি, যে আমাদের যে আইসিটি যে ট্রাইব্যুনাল 2টি আছে এখন, ট্রাইব্যুনাল 1 and 2 ইজ নট এনাফ। তাহলে কতদিন চলবে? ট্রাইব্যুনাল তো করা হয় খুব দ্রুত বিচারটা নিষ্পত্তি করার জন্য। তো সেই স্পিরিট অফ দিস আইসিটি অ্যাক্ট ইজ টু কুইক ডিসপোজাল অফ দ্য কেস। সেই ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউতে কতটুকু আমরা সাকসেসফুল হবো, ইট রিমেইনস টু বি সিন। আর একটি হলো যে ইভেন বই পুস্তকেও বলা আছে, আমি আপনাকে একটা বইয়ের কথা মেনশন করি, মানে বিকজ আমি আফটার আই স্টার্টেড ওয়ার্কিং এই আইসিটিতে, আমি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংক্রান্ত অনেক বই কালেক্ট করেছি। বইটির নাম আমি আপনাকে দেখাই, দিস ইজ দ্য বুক। বইটির নাম হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, দি স্ট্রাগল ফর গ্লোবাল জাস্টিস। বইটি লিখেছেন জিওফ্রে রবার্টসন কিউসি। এই পৃষ্ঠায়, এই বইয়ের 580 এবং 581 পৃষ্ঠায় লেখা আছে যে দ্য কাম্বোডিয়ান কোর্ট at least does not pretend to be international. Its name identifies it as an extraordinary chamber in the court of Cambodia. ওর বলছে যে কম্বোডিয়াতে যে কোর্টটা করেছে সেটাকে তারা ইন্টারন্যাশনাল কোর্ট বলে নাই, তারা নাম দিয়েছে এক্সট্রাঅর্ডিনারি চেম্বার্স অফ দ্য কোর্ট অফ কম্বোডিয়া। নেক্সট সেন্টেন্সটা লিখেছে, সেটা হলো দ্য অপোজিট ইজ ট্রু ইন বাংলাদেশ। দিস ইজ ইম্পর্টেন্ট। Opposite is true in Bangladesh. It has an international crimes tribunal established under the International Crimes Tribunal Act 1973, about which there is a very little that is international. So, আরো বই পুস্তক আছে। আরেকটা বই আছে যে মানে সেটা আপনার নুরেমবার্গ ট্রায়াল এর উপর একটা বই, সেখানেও লেখছে ইন্টারন্যাশনাল ক্যারেক্টারাইজেশন অফ দি ক্রাইম। ইন্টারন্যাশনাল ক্যারেক্টারাইজেশন, এবং এই বইতে এক জায়গায় লিখেছে বিকজ দি জাজ হ্যাজ টু বি ইন্টারন্যাশনাল from different country, lawyer has to be from a different country to give a international flavor of this court. সেটা আমাদের এখানে মিসিং আছে আমার মনে হয়। এই মুহূর্তে যদি কোনো ভিকটিম বা কোনো অভিযুক্ত বিদেশি আইনজীবী এখানে নিতে চান, তার পক্ষে কি নেওয়া সম্ভব? হ্যাঁ, প্রভিশন আছে বিদেশি আইনজীবী, তবে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দি বাংলাদেশ বার কাউন্সিল। এটা কোনো বাধা নাই। আপনি এই মুহূর্তে কয়টি কেস ডিল করছেন? কয়জনের আপনি আইনজীবী? তাদের নাম কি আমি জানতে পারি? আমি র্যাবের 7 জন অফিসার, 2টা কেস এখানে। ট্রাইব্যুনাল 1-এ আমি যেটা প্রথম থেকেই আছি, ট্রাইব্যুনাল 1-এ আমি 7 জনকে রিপ্রেজেন্ট করতেছি। কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, and Colonel Momen, Lieutenant Colonel Sarwar, and Lieutenant Colonel Saiful Islam Suman. আর ট্রাইব্যুনাল 2-তে আমি নিউলি অ্যাপয়েন্টেড হয়েছি, মানে ওকালতনামা জমা দিয়েছি। সেটা হলো যে একরামুল হক হত্যা মামলা 2018 সালের কক্সেস বাজারে। সেখানে আই এম রিপ্রেজেন্টিং ব্রিগেডিয়ার জেনারেল মিফতা and Colonel Anwar Latif Khan and Brigadier General Mahbub Alam.